হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ইউ অল টু উত্তরণ। উত্তরণের রিজনিংয়ের প্র্যাকটিস সেট নাম্বার 18-তে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের এই প্র্যাকটিস সেটে আমরা ডাব্লিউবিপি কনস্টেবল, লেডি কনস্টেবল এবং এসএসসি জিডির পরীক্ষাগুলোকে ফোকাস করে আরও একটা সেট তোমাদের সঙ্গে আলোচনা করব। এই পরীক্ষাগুলোকেই আমরা মেইনলি টার্গেট করছি। তোমরা দেখেছো এর আগেও আমরা বহু প্রশ্ন আলোচনা করেছি, বহু সেট আলোচনা করেছি এর আগেও। তো এইটা সেই সিরিজেরই আরেকটা অংশ। তোমরা যদি এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমরা নতুন যা যা ভিডিও আনতে চলবো সেইগুলোর প্রত্যেকটা নোটিফিকেশান তোমাদের কাছে ঠিক সময় ঠিকভাবে পৌঁছে যায়। তো চলো, আমরা আরও বেশ কিছু নতুন জিনিস আনতে চলেছি, সেইগুলোর পুরো ডিটেলস এখানে তোমরা দেখতে পাচ্ছ। তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনও জয়েন করে না থাকো, যেখানে আমরা সব নোটিফিকেশান থেকে শুরু করে এভরিথিং প্রোভাইড করে থাকি, সেইখানে জয়েন করতে হলে তোমাদের যেটা করতে হবে, হোয়াটসঅ্যাপের 8910565865 891056581865 এই নাম্বারটাকে একবার হাই লিখে পাঠাতে হবে। এখানে নাম্বারটা দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনে, এবং হাই লিখে পাঠালেই তোমরা যাবতীয় তথ্য পেয়ে যাবে যে কীভাবে তোমাদের গ্রুপে জয়েন করতে হবে, কী করতে হবে, এভরিথিং। আর এখানে আমাদের পুরো শিডিউলটা দেওয়া আছে, যেই শিডিউল মেনে আমাদের ক্লাস হচ্ছে প্রত্যেক দিন আমরা সেই শিডিউল মেনেই ইউটিউবে তোমাদেরকে ফ্রি ক্লাসগুলো প্রোভাইড করছি। তো চলো দেখা যাক আজকের প্রথম প্রশ্ন, লাস্ট দিনের, যেটা আমরা হোমওয়ার্ক দিয়েছিলাম। 1, 4, 9, 16, 25, 36, 49 এর পরের নাম্বারটা কী হবে? এটা একটা সিরিজ দেখতে পাচ্ছ। যদি তোমাদের কিচ্ছু মাথায় না আসে তখন আমি বলেছিলাম যে সিম্পল এদের গ্যাপগুলো দেখতে পারো। যদি কিছু মাথায় না আসে, আমি আবারও বলছি, যদি এটা অ্যাকচুয়ালি কী জিনিস সেটা তোমাদের মাথায় প্রথমেই চলে আসে তাহলে তো ঠিক আছে, আর না হলে কী করতে হবে? দেখো এখানে 3 বেড়েছে, এরপরে 5 বেড়েছে, এরপরে 7 বেড়েছে, এরপরে 9 বেড়েছে, এরপরে 11 বেড়েছে, এরপরে 13 বেড়েছে, এরপরে কত বাড়বে? 15 বাড়বে। কেন? এখানে হচ্ছে বিজোড় সংখ্যা ক্রমানুসারে বাড়ছে, তাহলে 15 যদি বাড়ে 49 যোগ 15 মানে হচ্ছে 64। এটা তো হয়ে গেল একটা পদ্ধতি। যদি তোমাদের অ্যাকচুয়ালি এটা কি হচ্ছে সেটা বুঝে ফেলো তাহলে তোমাদের আর কোনো সমস্যা নেই, তাহলে তোমরা এত কায়দা এত খাটনি করতে হবে না। এটা যদি বুঝতে পারো যে এটা 1 স্কোয়ার, এটা 2 স্কোয়ার, এটা 3 স্কোয়ার, এটা 4 স্কোয়ার, এটা 5 স্কোয়ার, এটা 6 স্কোয়ার, এটা 7 স্কোয়ার, তাহলে বুঝতে পারবে এটা এবার 8 স্কোয়ার হবে, দ্যাট ইজ 64। তো কোশ্চেন মার্কের জায়গায় তোমার বসবে 64। তুমি এইভাবে করো আর এইভাবে করো, একই ব্যাপার। যদি 876 সমান সমান 12 হয়, 864 সমান সমান 81 হয়, তবে 824 সমান সমান কত? 876 সমান সমান 12, 864 সমান সমান 81, 824 সমান সমান কত সেটা জিজ্ঞেস করেছে। দেখো যদি একটু ভাবো এই জিনিসটা হচ্ছে কি, তাহলে বুঝতে পারবে যে 876-এর আমি যদি ডিজিটগুলো যোগ করি, 8 যোগ 7 যোগ 6 হচ্ছে 7 আর 6 8-এ 15 আর 6 21। এবারে 21কেই যদি তুমি উল্টে লেখো 12 হয়ে যাবে। 864-কে আমি একইভাবে ট্রাই করে দেখি, 8 যোগ 6 14 যোগ 4 18। এই 18কেই যদি আমি উল্টে লিখি তাহলে হয়ে যাবে 81। তাহলে এইটাকেও আমি একইভাবে একই রুল অ্যাপ্লাই করতে হবে, এটার ক্ষেত্রেও বুঝতে পারছো একই জিনিস। তাহলে আমার কী করতে হবে? একইভাবে এইটা যে নাম ডিজিটগুলো আছে সেগুলোকে ক্যালকুলেট করতে হবে। এখানে 8 যোগ 2 যোগ 4 আছে, 8 আর 2 10 আর 4 14, এটাকে উল্টে ফেলো 41 হবে অ্যান্সার। তাহলে এইটাই হবে আমার ফাইনাল অ্যান্সার 41, 14 নয় কিন্তু 41, ভুল করো না। একটি বর্ণমালার ডান দিকের শেষ প্রান্ত থেকে 14তম অক্ষরের বাঁ দিকের 7ম অক্ষর কোনটি হবে? এ থেকে জেড পর্যন্ত লেখার পরে ডান দিক থেকে শুরু করছি, ডান দিকের থেকে শুরু করে প্রথমে তোমাকে আসতে হবে হচ্ছে 14তম অক্ষর, ডান দিক থেকে 14th অক্ষরে যাবে, বাঁ দিকে 7ম অক্ষরে যাবে, তারপরে মানে আরও এইদিকে 7th-এ যাবে। এটা জেড থেকে শুরু হচ্ছে, এ এইদিকে রয়েছে।
খেয়াল করে দেখো, যদি আমি 13 করে ভাগ করি তাহলে এ থেকে এম পর্যন্ত, এম হচ্ছে 13th, এন হচ্ছে 14th, জেড হচ্ছে 26th। যদি জেডকে আমি ফার্স্ট ধরি তাহলে এইটা হয়ে যাবে বাঁ দিকের 13 নাম্বার, তাহলে এইটা হয়ে যাবে বাঁ দিক থেকে 14th। আমি এটাকে এইভাবে কাউন্ট করছি, যদি এটাকে ফার্স্ট থেকে শুরু করি, এবার এই দিক থেকে কাউন্ট করছি, তাহলে এইটা হয়ে যাবে 26th। বোঝা গেছে? এবার ভাবো বাঁ দিক থেকে 14তম হচ্ছে এইটা, তারও 7 দিন ডান দিকে যাবে। সবসময় যখন দেখছো এটা একই দিকে যাচ্ছে, মানে তুমি এই ছবিটা দেখো ভালো করে, একই দিকে যখন যাচ্ছে বুঝতে পারছো যে ডান দিক থেকে 14তম, তারপরে আবার ডান দিক থেকে 14তম মানে বাঁ দিকে যাচ্ছে 14 নাম্বার, এবং আরও বাঁ দিকে 7 নাম্বার। সঙ্গে সঙ্গে এটা করতে হবে তোমাকে, 7 + 14, এই নাম্বার দুটো যদি একই দিকে ক্রমান্বয়ে এগিয়ে যায় তাহলে 21st। এবার দেখো আমার 27 থেকে এই যত বেরোবে, যদি ডান দিক থেকে কাউন্ট হয় তাহলে 27 থেকে সেটা বিয়োগ দিলে বাঁ দিকের থেকে কাউন্টিং বেরিয়ে যাবে। তাহলে কি হলো এটা? 6th ফ্রম লেফট। বাঁ দিক থেকে তাহলে 6 নাম্বার লেটার হবে, বাঁ দিক থেকে 6 নাম্বার। বাঁ দিক থেকে 5 নাম্বার হচ্ছে ই, তাহলে 6 নাম্বার এফ, অপশন এটা। ওকে, গন্ডগোল যেন না হয়। 5 কোশ্চেন মার্ক, 23, 47, 95, 191। 47, 95, 191। একটু খেয়াল করে দেখি, আমি যদি এটাকে বাদ দিয়ে বাকিটাকে দেখো, 23 × 2 করলে 46, 46 + 1 করলে কিন্তু 47 হয়। 47 × 2 করলে 94, 94 + 1 করলে কিন্তু 95 হয়। 95 × 2 190, 190 + 1 করলে 191 হয়। তাহলে ফরম্যাটটা কি? × 2 + 1। তাহলে এখান থেকেও তাই করি, × 2 করলে 10, 10 + 1 করলে 11, তার মানে এখানে 11 বসবে। এবং আমি ট্রাই করে দেখি, 11 × 2 মানে 22, 22 + 1 করলে 23, এবং মিলে যাচ্ছে। তার মানে 11 হচ্ছে কারেক্ট অ্যান্সার। 5 নম্বর প্রশ্ন, 1964 সালের 15ই জুলাই বুধবার হলে 1965 সালের 15ই জুলাই কী বার হবে? সবার প্রথমে দেখতে হবে তুমি যেই টাইম পিরিয়ডটা দেখছো, মানে 15ই জুলাই 1964 থেকে 15ই জুলাই 1965, এই টাইম পিরিয়ডের মধ্যে কি কোনো 29শে ফেব্রুয়ারি আছে কি নেই? এই যে টাইম পিরিয়ডটা, এর মধ্যে কি 29শে ফেব্রুয়ারি এই দিনটা কোনোভাবে আসছে কি নেই? দেখো 1964, লাস্ট দুটো ডিজিট 64, মানে 1964কে 4 দিয়ে ভাগ করলে মিলে যায়, তার মানে এটা লিপ ইয়ার। কিন্তু লিপ ইয়ার মানেই যে একটা রেঞ্জের মধ্যে ওই 29শে ফেব্রুয়ারি দিনটা আসবে তার কোনো মাথার দিব্যি নেই। 29শে জুলাই মানে অলরেডি লিপ ইয়ারের যে 29 তারিখ, 29শে ফেব্রুয়ারি তারিখটা, সেটা কেটে গেছে। তাহলে এর মধ্যে নো 29th ফেব, এর মধ্যে কিন্তু কোনো 29শে ফেব্রুয়ারি নেই। ওকে, তাহলে এর মধ্যে আমার লিপ ইয়ারের কোনো কনসেপ্ট আসবে না। নর্মাল ইয়ার যদি 29শে ফেব্রুয়ারি না আসে, তাহলে 15ই জুলাই একটা বছর থেকে পরের বছর 15ই জুলাইয়ে একটা বার বাড়বে। কী বার হবে? তাহলে এইটা যদি বুধবার হয়, তাহলে এটা হবে বৃহস্পতিবার। একদিন বেড়ে হবে বৃহস্পতিবার।
যদি এটা এর মধ্যে 29শে ফেব্রুয়ারি থাকতো তাহলে কি হতো, একদিনের জায়গায় দুদিন বেড়ে যেত, তখন সেটা শুক্রবার হয়ে যেত। কিন্তু প্রোভাইডেড ওই রেঞ্জের মধ্যে যদি লিপ ইয়ারটা থাকে, মানে আমি একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি। ধরো 21 জানুয়ারি 1992 যদি মন্ডে হতো, তাহলে 12 জানুয়ারি 1993 এক বছরে গিয়েছে ঠিক, কিন্তু যেহেতু মাঝখানে 29শে ফেব্রুয়ারি আছে এর মধ্যে, তাহলে যারা 1992 সাল হচ্ছে লিপ ইয়ার এবং তার মানে ওর ফেব্রুয়ারি মাসটার মধ্যে রয়ে গেছে, তাহলে 29শে ফেব্রুয়ারি রয়েছে, তাহলে কিন্তু +2 হতো, তাহলে মন্ডে থেকে টিউসডে, ওয়েডনেসডে বা বুধবার হতো। আই গেস আমি বোঝাতে পেরেছি পুরো ব্যাপারটা, তোমাদের কাছে ক্লিয়ার। এইটার ক্ষেত্রে কিন্তু শুক্রবার হবে না, এটার কিন্তু বৃহস্পতিবার হবে। 23, 24, 32, 59, 123, এরপরে কি হবে? 23, 24, 32, 59, 123, এরপরে কি হবে? দেখো এখানে যদি দেখি গ্যাপটা 1 বেড়েছে, 8 বেড়েছে, 27 বেড়েছে, 64 বেড়েছে, এরপরে কত বাড়বে? দেখো 1 হচ্ছে 1 স্কোয়ার বেড়েছে, 8 মানে 2 স্কোয়ার বেড়েছে, 27 মানে স্কোয়ার না কিউব, 2 এর কিউব বেড়েছে, 3 এর কিউব বেড়েছে, 64 মানে 4 এর কিউব বেড়েছে, এরপরে তাহলে কি হবে? 5 এর কিউব বাড়বে, মানে +125 হবে। তাহলে 123 যোগ 125, 248। অপশান সি কারেক্ট এখানে। যদি সাদাকে নীল বলা হয়, নীলকে লাল বলা হয়, লালকে হলুদ বলা হয়, হলুদকে সবুজ বলা হয়, সবুজকে কালো বলা হয়, কালোকে বেগুনি বলা হয়, বেগুনিকে কমলা বলা হয়, তাহলে মানব শরীরের রক্তের রং কি হবে? তাহলে মানব শরীরের রক্তের রং কি? মানব শরীরের রক্তের রং এমনিতে তো লাল, কিন্তু লালকে কি বলা হয়? দেখো এখানে বলা আছে লালকে হলুদ বলা হয়। অ্যান্সার হবে বি, হলুদ। সুনীল পূর্ব দিকে মুখ করে রয়েছে, সে 150 ডিগ্রি ঘড়ির কাঁটার দিকে ঘুরল, তারপরে 145 ডিগ্রি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরল, এখন সে কোন অভিমুখে রয়েছে? দেখো আমি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে সেটাকে আমি যদি প্লাস ধরি 150 ডিগ্রি, তারপরে 145 ডিগ্রি ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি বলি, তাহলে আলটিমেটলি +5 ডিগ্রি হচ্ছে। এখন সে কোন দিকে মুখ করে রয়েছে? দেখো ও আগে কোন দিকে ছিল, আগে দেখি। আগে ছিল পূর্ব দিকে মুখ করে, এই দিকে। এখন সে +5 মানে ঘড়ির কাঁটার দিকে 5 ডিগ্রি ঘুরেছে, মানে এই রকম জায়গায়। তাহলে এইটা কোন দিক? এবার দেখো এইখানে একটু প্রশ্নটায় একটু কনফিউশন থেকেই যায়, এটাকে আমি পূর্ব দিক বলবো না দক্ষিণ পূর্ব দিক? যদিও এটা টেকনিক্যালি দক্ষিণ পূর্ব দিকই হবে, কিন্তু এই রকম নাম্বার জেনারেলি দেয় না। এমন একটা দেওয়া উচিত যেখানে আর কি প্রপারলি বোঝা যায় যে এটা কোন দিকে আছে। তো এটা আপাতত আমরা দক্ষিণ পূর্ব দিকে ধরব। এটা দক্ষিণ, এটা পূর্ব। নেক্সট প্রশ্ন, বেমানান সংখ্যা জোড়ার চিহ্নিত করো। এর মধ্যে কোনটা বেমানান? কি বলা আছে? 32:15, 86:42, 56:26, 74:36। আচ্ছা বোঝা যাচ্ছে এটা কি।
দ্বিতীয় সংখ্যাটার সঙ্গে যদি 2 গুণ করি 30, সঙ্গে 2 যোগ করলে দেখো 32 চলে আসছে। এইটারও 42 গুণ 2 করলে 84, 2 যোগ করলে 86 এসে যাচ্ছে। এখানে 26 গুণ 2 করলে 52, সঙ্গে 2 যোগ করলে 54 হওয়া উচিত। এটা মিলছে না, এটা মিলছে। এখানে 36 গুণ 2, 72 যোগ 2, 74, এটাও ম্যাচ করে যাচ্ছে। তারপরে বেমানান কোনটা? 56 আর 26। 10 নম্বর প্রশ্ন। এক ব্যক্তি বাড়ি থেকে বেরিয়ে প্রথমে 100 মিটার দক্ষিণ দিকে গেল, 100 মিটার দক্ষিণ দিকে গেল, তারপর বাঁ দিকে ঘুরে, নর্মালি আমাদের বাঁ দিক এইটা হয়, কিন্তু যেহেতু নিচের দিকে মুখ করে আছে তাই বাঁ দিক হবে এইটা। 75 মিটার গেল। এখন তিনি বাড়ি থেকে কত দূরে আসছে? তুমি যদি এটাকে যোগ করো 100 যোগ 75 175 বলো, তাহলে অ্যান্সারটা ভুল হয়ে যাবে। তাহলে কি করতে হবে? যেটা করতে হবে সেটা হচ্ছে এই ডিস্টেন্সটা দেখতে হবে, যেটাকে আমরা বলি সরণ বা ডিসপ্লেসমেন্ট। ডিস্টেন্স দেখলে হবে না, ডিস্টেন্স ইজ সামথিং এলস। এখানে দূরত্ব বলতে বা কত দূরে আছে বলতে এদের ডিসপ্লেসমেন্টের কথা বলছে। তাহলে কি করতে হবে? এইটা পিথাগোরাসের থিওরেম অ্যাপ্লাই করতে হবে। 100 স্কোয়ার যোগ 75 স্কোয়ার করতে হবে। 100 স্কোয়ার মানে 1-এর পরে 4টে শূন্য, 75 স্কোয়ার মানে 7-8 56 আর লাস্টে 25, যোগ করলে কি হবে? 15625। এবার দেখো লাস্টে 25 আছে মানে লাস্টে 5 বসবে। 156 কোন দুটো পরপর সংখ্যার গুণফল? তার মধ্যে প্রথম সংখ্যাটা এর আগে বসে যাবে। 12 গুণ 13 করলে 156 হয়, তার মানে এখানে বসবে 12। 125 এর স্কোয়ার করলে 15625 হবে। তাহলে 125 মিটার হচ্ছে এদের মাঝখানের ডিস্টেন্স। ওকে, এখন যেখানে আছে তার বাড়ি যে দূরত্ব সেটা। বেমানান শব্দটি চিহ্নিত করো। ভাই, বোন, মা, বন্ধু, একমাত্র বন্ধু, বাকিগুলো যেটা আছে তাদের মধ্যে রক্তের সম্পর্ক বা ব্লাড রিলেশন রয়েছে। ক্লাউডকে হোয়াইট, হোয়াইটকে রেইন, রেইনকে গ্রিন, গ্রিনকে এয়ার, এয়ারকে ব্লু ও ব্লুকে ওয়াটার বলা হলে পাখিটি কোথায় উড়বে? পাখি উড়বে কোথায়? আকাশে বা এয়ারে যদি বলি, তাহলে এয়ারকে কি বলা হচ্ছে? ব্লু বলা হয়। এখানে অপশন সি কারেক্ট, ব্লু। বিবৃতি এবং তার সিদ্ধান্ত দেওয়া আছে, সিলোজিজম দেওয়া আছে এবং বলতে হবে কোনটা কারেক্ট। সমস্ত বাসা হলো বাড়ি। সমস্ত বাসা হলো বাড়ি, সব বাসাগুলো বাড়ির মধ্যে। কিছু বাড়ি হলো হ্রদ, এটা হ্রদ, কিছু অংশ বাড়ির হ্রদ, কিছু অংশ হ্রদ। এবার সিদ্ধান্ত বলছে কিছু বাসা হলো হ্রদ, নট নেসেসারিলি, কারণ বাসার সঙ্গে হ্রদের সম্পর্ক থাকতেও পারে কিন্তু নাও থাকতে পারে, তো এটা আমি জানি না, তো বলতে পারবো না। কিছু হ্রদ হলো বাসা, কিছু বাসা হলো হ্রদ বা কিছু হ্রদ হলো বাসা, দুটোই আমার কাছে বলা যাবে না। কিছু হ্রদ হলো বাড়ি, হ্যাঁ কিছু হ্রদ হলো বাড়ি, এটা ঠিক। কিছু বাড়ি হলো বাসা, ইয়েস এটাও কারেক্ট। তার মানে 3 আর 4 কেবলমাত্র কারেক্ট, শুধুমাত্র 3 এবং রোমান 3 আর 4 কারেক্ট। অপশন বি এখানে ঠিক হচ্ছে। সেন্টেন্সের সংকেত ESTNCC যদি হয় তাহলে ডেসক্রাইবের সংকেত কি হবে সেটা জিজ্ঞেস করেছে এখানে। তাহলে সেন্টেন্স SENTENCE আর এখানে DESC আর
আই বি ই। এখানে আমি যদি দেখি কি চেঞ্জ হয়েছে, আহ, কয়েকটা জিনিস একই রকম দেখতে পাচ্ছি, যেমন এইটা সেম রয়েছে, এটা সেম রয়েছে। এবার দেখতে হবে এটা পজিশন চেঞ্জ হয়েছে কিনা, সেটাও একটা ইস্যু। বাট সেটাকে একটু ভালো করে অবজার্ভ করে নিতে হবে। আগে একটা কাজ করি, আগে না এই প্রত্যেকটার ভ্যালুগুলো লিখি, তাহলে আমাদের বুঝতে হয়তো একটু সুবিধা হবে। ACNTENC ই। ওকে, আমরা একটু ভুল লিখেছি এই জায়গাটায়, তার জন্যই গন্ডগোলটা হচ্ছে। এটাকে আমরা অ্যাকচুয়ালি এটার কোড হবে ESTNNEEC। এবার বোঝা যাচ্ছে এস এটা ই ক্রস হয়ে গেছে, এন টিটা ক্রস হয়ে গেছে, ই এনটা ক্রস হয়ে গেছে, সি ইটা ক্রস হয়ে গেছে। তাহলে একইভাবে ডেসক্রাইব CRIB আমরা ভুল জিনিস লিখে ফেলেছি। সেটা কি হবে, ই আর ডিটা ক্রস হয়ে যাবে, ই এখানে ডি এখানে, সি আর এসটা ক্রস হয়ে যাবে সি এস, আর আইটা ক্রস হয়ে যাবে আই আর, বি ইটা ক্রস হয়ে যাবে ই আর বি। তাহলে হবে ইডি এসসি, সরি সিএস, ইডিএসসি এটা হবে না, এটাই হবে EDCSIREB। ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। অজানা বর্ণ দুটি নির্ণয় করো। এখানে দুটো মিসিং আছে, এইটা আর এইটা। FG কোশ্চেন মার্ক, EIBL কোশ্চেন মার্ক, PSU। এফ এর পরে জি এক ঘর, ই এর পরে আই, আই এর পরে বি। ওকে, চলো দেখি কি হচ্ছে ব্যাপারটা। দেখো এখানে যেটা বোঝা যাচ্ছে যে এখানে দুটো দুটো করে সিরিজ, দুটো দুটোর গ্যাপে সিরিজ আছে, মানে দুখানা সিরিজ আছে, মানে এই একটা সিরিজ, মানে একটা একটা গ্যাপে, মানে দুখানা সিরিজ আছে টোটাল। কি করে বুঝলাম? গ্যাপগুলো ভালো করে অবজার্ভ করে। এফ এর পরে যদি এক ঘর যায় EFG হবে, দু ঘর গেলে HI হচ্ছে, তিন ঘর গেলে আই এর পরে JKL হচ্ছে, এবার চার ঘর গেলে এল এর পরে MNOP, এবং পাঁচ ঘর গেলে টি এর পরে QRSTU। তাহলে এই জায়গাটা শর্টেড, এখানে জি হলো। এবার এখানে আরো একটা গ্যাপ আছে, এটা দেখি জি এর পরে ই আসছে, ই এর পরে বি আসছে, বি আসে তিন ঘর গ্যাপে গেলে পিছলে, ই এর পরে FG দু ঘর পেছলে, এটা তিন ঘর পিছিয়েছে, আশা করি এখানে চার ঘর পেছবে। বি এর থেকে দু ঘর পেছলে তো AZ, XYZ, তার মানে এক্স হওয়া উচিত এখানে, এটা এক্স হওয়া উচিত। যদি এটা এক্স হয়, এর থেকে পাঁচ ঘর পেছলে কি এস হবে? এস এর পর থেকে TUVWX, এক্স এর পর থেকে YZAB, একদম ঠিকঠাক আছে। তাহলে জি আর এখানে এক্স, জি এক্স হচ্ছে এই গ্যাপ দুটোতে বসবে, অপশন বি কারেক্ট। পাঁচটি গাছ ABCDE, এ হলো বি এর থেকে ছোট কিন্তু ই এর চেয়ে বড়, এ ই এর থেকে বড়, সি হলো সবচেয়ে লম্বা, ডি হলো এর থেকে একটু ছোট, ও ডি হলো বি এর থেকে একটু ছোট এবং এর থেকে একটু বড়। তার মানে ডি হচ্ছে এ আর বি এর মাঝখানে বলছে। সবচেয়ে ছোট গাছ কোনটি? ই। সবচেয়ে বড় গাছ হচ্ছে সি হতো। সম্পর্কযুক্ত সংখ্যাটি খুঁজে বের করতে বলেছে, তাহলে 85:8 যেভাবে সম্পর্কযুক্ত, একইভাবে
কার সঙ্গে 12 সম্পর্কযুক্ত? একটা তো হতে পারে যে 8 গুণ 10 যোগ 5 হতে পারে 85। একইভাবে এটা যদি দেখি 12 গুণ 10 যোগ 5 করলে 125 হবে। ইয়েস, অপশানে আছে বি কারেক্ট অ্যান্সার এখানে। পরের প্রশ্ন, কোন সাংকেতিক ভাষায়, কোনো সাংকেতিক ভাষায় যদি a is equal to 2, b is equal to 4, c is equal to 6 হয়, তাহলে 1210108 কোন শব্দকে বোঝাচ্ছে? দেখো এখানে শুরুই হচ্ছে 2 থেকে এবং কি হচ্ছে a এর নর্মাল নাম্বার 1, b এর নর্মাল নাম্বার 2, c এর নর্মাল নাম্বার 3, তাই প্রত্যেকটার সঙ্গে 2 করে গুণ হচ্ছে, তবে কি এটা আসছে। তার মানে d এর নর্মাল নাম্বার যদি 4 হয়, 4 দুগুণী 8, e এর নর্মাল নাম্বার 5 হলে গুণ 2 হলে 10 হবে, f এর নর্মাল নাম্বার 6 হলে তার সঙ্গে 2 গুণ হলে 12 হবে। এবার দেখো আমি বুঝতে এখানে অসুবিধা হতে পারে যে এটা 1 না 2 কে বোঝাচ্ছে। এটাও তো হতে পারে এখানে 2, কিন্তু দেখো কোনো সংখ্যা বিজোড় সংখ্যা হবে না, কারণ এখানে সব 2 দিয়ে গুণ হচ্ছে, তাই শুধু 1 হবে না, তাহলে এইটা 12 একটা। এবার আবার একই লজিকে 1 হবে না, 10 একটা সংখ্যা, কারণ 0-রও কোনো মান নেই অ্যাকচুয়ালি, শুরুই হচ্ছে 2 থেকে। 1 বিজোড় সংখ্যা, তার কোনো মান নেই, কারণ 1 এর কোনো মান হয় না, মান শুরু হচ্ছে 2 থেকে। তাহলে 10 একটা আর 8 একটা। 12 তার মানে কি? 12 কিভাবে আসছে? 6 গুণ 2 করে, 10 5 গুণ 2 করে, 10 5 গুণ 2 করে, 8 4 গুণ 2 করে। 6 মানে এফ, 5 মানে ই, 5 মানে ই, 4 মানে ডি, এফ ডাবল ই ডি, ফিড। অপশন এ এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নিম্নের কোনটির মধ্যে একই সম্পর্ক আছে ধুলো আর ডাস্টবিনের মধ্যে? কাঠ আর একই সম্পর্ক আছে কোন দুটো? ধুলো আর ডাস্টবিনের মধ্যে, কাঠ ও বাক্সের মধ্যে, তোতা পাখি ও খাঁচার মধ্যে, জল ও বরফের মধ্যে। দেখো বরফ গলে জল হয়, খাঁচার মধ্যে তোতা পাখি থাকে, বাক্স দিয়ে কাঠ তৈরি হয়, ডাস্টবিন এর মধ্যে ধুলো থাকে। একই সম্পর্ক আছে নয়, এখানে হবে নেই, কারণ এইটা একই সম্পর্ক ডাস্টবিনে ধুলো থাকে, খাঁচার মধ্যে তোতা পাখি থাকে। আচ্ছা না, এখানে ব্যাপারটা অন্যরকম, কারণ দেখো বাক্স তৈরি হয় কাঠ দিয়ে, কাঠ দিয়ে বাক্স তৈরি হচ্ছে, জল দিয়ে বরফ তৈরি হচ্ছে, আবার খাঁচার মধ্যে তোতা পাখি থাকছে, ডাস্টবিনের মধ্যে ধুলো থাকছে। হুম, নিম্নের কোনটির মধ্যে একই সম্পর্ক আছে? একই সম্পর্ক যদি বলে তাহলে ডি হবে, কারণ জল আর বরফ বেসিক্যালি একই জিনিস, শুধু তাদের রূপের পরিবর্তন, একটা কঠিন আকার আর একটা হচ্ছে তরল আকার, সুতরাং ডি হবে এখানে কারেক্ট। বিভিন্ন গাছের একটি সারিতে একটি গাছ বাদিক থেকে ও ডান দিক থেকে দুদিক থেকেই পঞ্চম স্থানে আছে, সারিটিতে মোট কতগুলো গাছ আছে? একটা নির্দিষ্ট গাছ আছে, যে গাছটা বাদিক থেকে 5th নাম্বারে আছে, ডান দিক থেকে 5th নাম্বারে আছে, তাহলে ওই গাছটার বাঁদিকে 4টি গাছ আছে, ডান দিকে 4টি গাছ আছে, এবং ওই গাছটা নিজে একটা গাছ, তাহলে টোটাল 4 4 8 একে 9টি গাছ। তোমরা যদি শর্টে করতে চাও, বাদিক থেকে যত নাম্বার অর্থাৎ 5 নাম্বার, ডান দিক থেকে যত নাম্বার অর্থাৎ 5 নাম্বার যোগ করে 1 বিয়োগ দিতে হবে, সেই ক্ষেত্রেও কিন্তু সেই 9ই আসবে। লজিক্যালি এটা করতে পারো বা ফর্মুলা জানলে এটা করতে পারো, তো অ্যান্সার হবে 9। আজকে এই পর্যন্তই থাকবে। এর মধ্যে এটার অ্যান্সার তোমরা কমেন্টে জানাবে কোনটি আলাদা, কোনারক, মাদুরাই, ইলোরা আর খাজুরাহো এর মধ্যে কোনটা আলাদা, এটা আমরা পরের দিন আলোচনা করে শুরু করব। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখছি, আশা করি তোমরা প্রত্যেকটা প্রশ্ন বুঝতে পেরেছো, কোনো অসুবিধা হয়নি। ভিডিওটা যদি ভালো লাগে এবং যদি মনে করো এই রকম ভিডিও তোমাদের আরও দরকার, অবশ্যই কমেন্ট করে জানাবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে।
যাতে আমরাও একটু মোটিভেটেড হই যে তোমাদের এটা কাজে লাগছে দেখে। তো আর কথা নয়, পরের দিন আবার দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ।